বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের 90% সিটিজেন্স হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। এই ক্ষেত্রে মাননীয় স্পিকার, গ্রুপ অফ পিপল আছে যারা চাই এই দেশটা পরিচালিত হোক ইসলামী আইন অনুযায়ী, আর আদার গ্রুপ অফ পিপল হচ্ছে ভিন্ন মতে বিশ্বাসী। মাননীয় স্পিকার, তবে বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে সকলে একমত। বাংলাদেশের শুরুতে একটি মাত্র এই ইসলামিক সিস্টেমটা যেহেতু বাংলাদেশের মানুষের একটা, মুসলমানদের একটা অভিপ্রায়, এটাকে প্রাধান্য দিয়ে প্রথমে ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা চালু করে বাংলাদেশের ইসলামী ব্যাংক। এরপরে এখন বাংলাদেশে প্রায় প্রতিটি ব্যাংকেই এই ইসলামিক ব্যাংকিং সিস্টেম উইন্ডো ওপেন আছে। সত্যিকার অর্থে যে সিস্টেমকে আমরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম বলছি তা মোটেও ইসলামিক নয়। মাননীয় স্পিকার, বাংলাদেশের বিষয়ের উপর এখনো কোনো পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং সিস্টেম আইন নাই। এখন যে আইনগুলো দ্বারা বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা প্রচলিত আছে তা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোম্পানিস অ্যাক্ট 1991, 2009 বাংলাদেশ ব্যাংক কিছু সার্কুলার এবং গাইডলাইন দিয়েছে, সে অনুযায়ী আমাদের উচিত করছি। অধিকাংশ মানুষ যেহেতু ইসলামিক ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে একমত, সুদ দেয়া নেয়া হারামের মতবাদে বিশ্বাসী, সেই ক্ষেত্রে আমি মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আহ্বান করছি একটি পূর্ণাঙ্গ আইনের ব্যবস্থা করা হোক কিছু ইসলামিক স্কলার এবং বিজ্ঞ আইনজীবীদের নিয়ে। মন্ত্রী, এটা তো আপনার মাননীয় স্পিকার, ইট ইজ মোর রিলেটেড উইথ দি ফাইন্যান্স মিনিস্ট্রি। উনি জবাব দিলে এটা সঠিকভাবে দিতে পারতেন। তারপরে যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে করা হয়েছে, তো তিনি তার প্রশ্নের মধ্যেই সমাধানটা দিয়েছেন। এই বিষয়ে ধর্মীয় স্কলারদের নিয়ে একটা করা যায়, গবেষণা করা যায়, যে গবেষণার ফলের যদি কোনো সমাধান আসে এই বিষয়ে ইসলামী শরিয়া ভিত্তিক যে আর্থিক ব্যবস্থা এবং সুদবিহীন ঋণের ব্যবস্থাতে আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে যদি করা যায়, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনেরও ব্যাপার আছে, ব্যাংকিং সিস্টেমের ব্যাপার আছে, সামঞ্জস্য রেখে যদি কোনো সেরকম পদ্ধতি আবিষ্কার করা যায় সেটা তখন দেখা যেতে পারে। মানে স্পিকার, এখন এটা এক্সপেরিমেন্ট করার জন্য নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা সরকারি পর্যায়ে তখন আলোচনা করা যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্য পেশেন্ট হেড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। ছোটবেলায় যে সেন্টেন্সটি পড়েছি মাননীয় স্পিকার, তখনকার যে পরিস্থিতিতে সেই সেন্টেন্সটি তৈরি হয়েছে, আজকের বর্তমান বাংলাদেশেও আমরা সেই বেহাল অবস্থা থেকে, স্বাস্থ্যসেবা থেকে বের হতে পারিনি। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধুমাত্র বাংলাদেশে, আমার এলাকা নয়, সমগ্র বাংলাদেশের একই চিত্র। মাননীয় স্পিকার, কিছুদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার উপজেলার ছাত্রদলের একজন ফোন করেছিল। মাননীয় মন্ত্রী মহোদয় খুবই আন্তরিকতার সহিত, ধৈর্যের সহিত তার অভিযোগ শুনেছেন এবং তিনি দূরত্ব জানতে চেয়েছেন উনি সেখানে গিয়ে সমস্যার সমাধান করতে পারবেন কিনা। মাননীয় স্পিকার, আজকে আমি 71 চ্যানেলের একটি সংবাদ দেখেছিলাম আমাদের প্রশ্ন করুন। জি, আমাদের সেখানে স্বাস্থ্যসেবা নিয়ে জনগণের বেশ উদ্বিগ্ন। সেখানে নদী ভাঙ্গা একটি কবলিত এলাকা, যেখানে সবসময় নিম্ন আয়ের মানুষরা থাকে, প্রকৃতির সাথে যুদ্ধ করে যাদের প্রতিনিয়ত বসবাস, তো তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তারা ঠিকমতো সিট পাচ্ছে না এবং সেবা পাচ্ছে না। তাদেরকে যে কোনো চিকিৎসার জন্য তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে যেতে হয়। মাননীয় স্পিকার, সেটা তাদের জন্য খুবই ব্যয়বহুল। তো আমাদের এই সেবা কতদিনের মধ্যে আমরা নিশ্চিত পাবো? স্বাস্থ্যসেবা, অবকাঠামো সেবা, চিকিৎসা সেবা নিশ্চিত হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মন্ত্রী, কতদিনের মধ্যে পাবেন? মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য স্বাস্থ্যসেবার অনেক গভীরে গিয়ে স্বাস্থ্যসেবার বেহাল দশার অবস্থা প্রত্যেকটি উপজেলা হাসপাতালেই বা সারা দেশব্যাপী উল্লেখ করেছে। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে আপনার কাছে একটু সময় চাই। আমরা, আমাদের সরকার অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাস্থ্যখাতে কি করেছে বা কোন জায়গায় এসেছে। মাননীয় স্পিকার স্যার, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আত্মপীড়িত জনগণের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে সর্বপ্রথম সারা দেশব্যাপী
তৎকালীন প্রত্যেকটি থানায় 30 থেকে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করে জনগণের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য দৃষ্টান্ত স্থাপন করেন। জনাব স্পিকার স্যার, তৎপরবর্তীতে কোন সরকার এই খাতে মনোনিবেশ করেননি। 1991 সনে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দ্বিতীয়বারের মতন 2001-এ ক্ষমতায় আসলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে সেই দলেরই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারা দেশব্যাপী সকল উপজেলা হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করে স্বাস্থ্য সেবা আরো উন্নত করেন। মাননীয় স্পিকার, জনাব স্পিকার স্যার, একই দলের একই পরিবারের সন্তান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে, সকল মানুষের নিকট স্বাস্থ্য সেবা আরো সহজতর করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, শুধু হাসপাতাল না, সাথে জনবল, অস্ত্র, মানে যন্ত্রপাতি, আইসিইউ এবং পোস্ট অপারেটিভ সেন্টার, সরি মাননীয় স্পিকার স্যার, আই এম সরি, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি। মাননীয় স্পিকার, অস্ত্র পাচারের জন্য যন্ত্রপাতি, এমনকি মাদার ব্রেস্ট ফিডিং কর্নারের পর্যন্ত প্রস্তাবনা রাখা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছেন। আমরা শুধু তাই না, সারা বাংলাদেশে 1 থেকে 2টা 1000 বেডেড হাসপাতাল উইথ অল দ্য ফেসিলিটিস, আইসিইউ থেকে নিয়ে ওটি থেকে নিয়ে এভরিথিং, শুধু মহিলা এবং শিশুর জন্য 2টা স্পেশালাইজড হাসপাতাল করার প্রস্তাব করেছেন। আরো 15 থেকে 20টা 1000 বেডেড হাসপাতালের প্রস্তাব রয়েছে, তার মধ্যে 5-6টির সম্মতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। মাননীয়, যা দরকার তাই তো বলবো, বেশি হুইপিং করেন না। মাননীয় স্পিকার স্যার, আমরা আমাদের শিশু হাসপাতাল, শিশুদের অধিক সেবার লক্ষ্যে আমরা গতকাল 1000 crore টাকার বেশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে মঞ্জুর করেছেন। 10 তলা পর্যন্ত করা হবে, 8টি আইসিইউ বৃদ্ধি করা হবে, ওটি বৃদ্ধি করা হবে, আমাদের ওইখানে স্ক্যানিং মেশিন বসানো হবে, এইভাবে করবে। আমরা যশোরে আরেকটি হাসপাতালের ভিত্তি প্রস্তর করা হয়েছে চাঁচড়াতে। মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশে আরো 5টি হাসপাতাল, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, মাননীয় স্পিকার আগামী 6 মাসের ভিতরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতালের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এভাবে মাননীয় স্পিকার 8টি ক্যান্সার হসপিটালের মেশিনারিজ ইম্পোর্ট করা হচ্ছে, ফার্নিচারের টেন্ডার হয়েছে, ক্যান্সার হাসপাতাল আমরা উদ্বোধন করতে যাব। মাননীয় স্পিকার, তারপরও প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে, মিডওয়াইফার, কেয়ার গিভার, নার্স, তাদেরকে গ্রামে গ্রামে মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রতিটি মানুষের কাছে দৌড় করে স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মার্জিয়া বেগম, মহিলা আসন 38। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পূরক প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য তার প্রশ্নে দেশের সকল হাসপাতালে প্রতিষেধক ও ভ্যাকসিন সরবরাহের কথা বলেছেন। এরই পরিপ্রেক্ষিতে আমি অত্যন্ত দুঃখের সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাতে চাই যে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা সেবা নিতে আসছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়
এই হাসপাতালের বর্তমানে মাত্র 50 শয্যার বেডের রোগীর সমপরিমাণ ঔষধ বরাদ্দ দেওয়া হচ্ছে, যার ফলে হাসপাতালে আসা সাধারণ রোগীরা প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, অতি জরুরি জীবন রক্ষাকারী ঔষধপত্র হাসপাতালের থেকে পাচ্ছেন না এবং চরম সংকটের মুখোমুখি হচ্ছেন। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার সম্পূরক প্রশ্ন যে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালের এই বাস্তব ও চরম জনদুর্ভোগ চিত্র বিবেচনা করে 50 শয্যার পরিবর্তে পূর্ণাঙ্গ শয্যার আনুপাতিক হারে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও অতি জরুরি ওষুধপত্র বরাদ্দ বৃদ্ধি করার কোনো জরুরি পদক্ষেপ সরকার অবিলম্বে গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ স্পিকার, মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। ওনাদের হাসপাতালটি লক্ষ্মীপুরে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। মাননীয় স্পিকার স্যার, আপনি নিশ্চয়ই জানেন একটা হাসপাতালে শয্যা সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে একটা কোড নাম্বার দেওয়া হয় মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে। সেই কোডে 50 জনের জন্য যাহা বরাদ্দকৃত খাবার, যাহা বরাদ্দকৃত ওষুধ, যা বরাদ্দকৃত বিছানা, এইটুকু দেওয়া হবে, এর বাইরে 300 রোগী হলে দেওয়া হয় না। মাননীয় স্পিকার, এই ব্যর্থতা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের। তারা যখন জনসংখ্যা বৃদ্ধি পেল 17টা বছর, তারা কোডটা চেঞ্জ করে নেয় নাই। মাননীয় স্পিকার, আমরা এখন দরখাস্ত প্রাপ্তি সাপেক্ষে কোড বৃদ্ধি করে রোগীর সেবার মান উন্নত করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, ওনার এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে কোড পরিবর্তনে যত, এখন তো 50 থেকে 100 শয্যা হয়ে যাবে, 100 শয্যার কোড পরিবর্তন করে 100 শয্যাতে নেওয়ার কোড হওয়ার জন্য 250 হয়ে গেছে। তাহলে 250 শয্যার জন্য যে কোডের প্রয়োজন, সেই কোডের আবেদন করলে আমরা মিনিস্ট্রি অফ ফিনান্সে অনুরোধ করব এবং নিশ্চয়তা দিচ্ছি ওখান থেকে আমরা করায় নিয়ে আসবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 289, মাননীয় সদস্য মোহাম্মদ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ কেরামত আলী, 43, চাঁপাইনবাবগঞ্জ 1 আসন। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, অনুগ্রহ করে বলবেন কি আপনার মন্ত্রণালয়ের অধীনে আমার নির্বাচনী এলাকায় কোনো বিশেষ কার্যক্রম পরিচালিত হইতেছে কিনা, তা হইলে কি কি? ধন্যবাদ আপনাকে। মাননীয় ধর্মমন্ত্রী কি আছেন? ওকে, ধর্মমন্ত্রীর পক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। না, এরকম অ্যাপ্রিসিয়েশন মাঝে মধ্যে করলে ভালো হয়। আমি সবেরও আসতে উঠছি। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 289, তাই আমি জি মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, উনি হজে আছেন, তো সংসদ কার্যে তার বিকল্প হিসেবে জবাব দিচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ নির্বাচনী এলাকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত সুনামের সাথে বেশ কিছু বিশেষ ও নিয়মিত কার্যক্রম পরিচালনা করিতেছে। উক্ত এলাকায় চলমান বিশেষ কার্যক্রমের বিবরণ নিম্নে দেওয়া হলো। বেশি লম্বা উত্তর, তারপরও যদি পঠিত বলে গণ্য করা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ কেরামত আলী একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমান যুব সমাজ ক্রমাগত অশ্লীলতার দিকে, অশ্লীলতার সংস্কৃতিতে নিমজ্জিত হচ্ছে।
অশ্লীল সিনেমা, অশোভন নাটক, অশ্লীল গান, আপত্তিকর বিজ্ঞাপন, নিম্নমানের সাহিত্য, বিভিন্ন ধরনের অসুস্থ বিনোদনের মাধ্যমে সমাজে এক ধরনের নৈতিক অবক্ষয় তৈরি হচ্ছে। এর ফলে পরিবার, সমাজ এবং ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে এই নৈতিক অবক্ষয় সামাজিক অপরাধ, বিশেষ করে সহিংসতা ও ধর্ষণের মতো অপরাধের পিছনে পরোক্ষ প্রভাবক হিসাবে কাজ করছে বলে মনে করা হয়। এই প্রেক্ষাপটে আমার প্রশ্ন হলো, ধর্ম মন্ত্রণালয় সমাজের নৈতিক ও মূল্যবোধগত উন্নয়নের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এবং যদি করে তাহলে এই উদ্যোগগুলোর রূপরেখা কেমন হবে, এটি আমার প্রশ্ন, জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ধর্ম মন্ত্রণালয়ের একটা ব্যাপক বিস্তৃতি আছে সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক কার্যক্রম, মক্তব ভিত্তিক কার্যক্রমের মধ্যে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র যে নির্মাণ করা হয়েছে, এখানেও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কিছু কর্মপরিধি আছে। ইসলামী মূল্যবোধের চর্চা এবং সংস্কৃতির প্রধান কেন্দ্র হিসেবে এটা প্রত্যেক উপজেলায় কাজ করছে। আর নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম একটা প্রকল্প আছে। আর অন্যান্য বিষয়গুলোতে যেমন ইমাম মুয়াজ্জিমদেরকে আমরা বিভিন্ন সময় রাষ্ট্রের পক্ষ থেকে উৎসাহ দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি, সামাজিক অনাচার এবং ইসলামী মূল্যবোধে এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় মূল্যবোধে যাতে সমাজ পরিচালিত হয় সেই জন্য তাদের নীতি নৈতিকতা চর্চা, বচন এবং প্রিয়েচিং যেটা বলে আলোচনা ইত্যাদি করার তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। রাষ্ট্রের পক্ষ থেকে সেরকম অনুপ্রেরণা দেয়া হয়। তারা নিজের পক্ষ থেকেও নিজেদের সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ থেকে এবং তাদের নিজস্ব কর্তব্যবোধের কারণে তারা সেই কাজটা করে থাকে। মাননীয় সদস্য যেটা বললেন যে অশ্লীল কন্টেন্ট, অশ্লীল প্রকাশনা এবং অশ্লীল বিভিন্ন রকমের নাটক ইত্যাদির মধ্য দিয়ে সমাজে যে অবক্ষয় হচ্ছে তার জন্য কি করা যায়। এই জন্য মাননীয় স্পিকার, বিশেষত আমাদের সমাজে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্রচারণা হচ্ছে, এইটার ভলিউমটা সবচেয়ে বেশি, বরং প্রিন্টেড ভলিউমটা ইদানিং কম। তো যে ভলিউমটা সবচেয়ে বেশি, সেই ভলিউমটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আইটি মন্ত্রণালয় থেকে সাইবার আইনে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি, যেটা গতকালকে বা তার আগের দিনে এখানে আমি সংসদে বলেছিলাম। সেই আইনটা আমরা এভাবে আনবো যাতে আমাদের সামাজিক নিরাপত্তা থাকে, সোশ্যাল হারমোনি বজায় থাকে, রিলিজিয়াস হারমোনি বজায় থাকে, সমাজের মধ্যে ব্যালেন্স থাকে, ভারসাম্যহীনতা যাতে নষ্ট না হয়, আমাদের যুব সমাজকে আমরা যাতে সঠিকভাবে পরিচালিত করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা রক্ষা করতে পারি, নীতি নৈতিকতা এবং আদর্শ ধর্মীয় মূল্যবোধে তারা পরিচালিত হতে পারে। সেই জন্য আইনি সুরক্ষা হচ্ছে সেটা, কিন্তু আমাদের সবাইকে সমাজে ভূমিকা রাখতে হবে এবং আমাদের সেই দায়বদ্ধতা, সেই সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতার দায়বদ্ধতা আমাদের পালন করতে হবে। এভাবে মাননীয় স্পিকার সবকিছু প্রতিরোধ করা। ধন্যবাদ। মারদিয়া মমতাজ, মহিলা আসন 44। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে আমাদের অবস্থান সবার নিচে, সবার পিছে, সব হারাদের মাঝে, কিন্তু তারপরও মনে হয় যে এখানে বসার একটা বেনিফিট আছে। এখানে যেহেতু পিছনে কেউ নাই, আমাদের হাত উঠালে দেখা যায়। আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে আপনার মাধ্যমে, যে বিশ্বের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো 20 থেকে 30% তাদের প্রফিট থেকে খরচ করে থাকে সেই বন্দরেরই উন্নয়ন কার্যে। তো আমার প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের যারা প্রধান প্রধান টার্মিনাল অপারেটর আছেন, তারা এ পর্যন্ত কি পরিমাণ মুনাফা অর্জন করেছে এবং তার কোনো অংশ কি তারা বন্দরের উন্নয়নের জন্য, যেমন ভারী যন্ত্রপাতি কিংবা সেবার মান বাড়ানোর জন্য পুনর্বিনিয়োগ করেন কিনা, অথবা আগামী বাজেটে এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমাদের
মূলত এই মুহূর্তে ফাংশন করছে 3টি টার্মিনাল। একটা পতেঙ্গা, সেটা সৌদির একটা কোম্পানি করছে এবং তাদের সাথে আমাদের বন্দর উন্নয়নের জন্য নির্ধারিত অঙ্কের ফি তারা প্রদান করে থাকে, তার থেকে এই বন্দর উন্নয়ন হয় এবং রক্ষণাবেক্ষণের একটা বড় অংশ সৌদির ওই কোম্পানি আপনার মেনটেন্স করে। আর আছে এনসিটি এবং সিসিটি, এই দুটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হচ্ছে এবং তারা এই বন্দরের থেকে এটার রক্ষণাবেক্ষণ উন্নয়ন নিশ্চিত করে, যার জন্য 30 বা 40% বন্দরের জন্য উন্নয়নের জন্য রাখবো সেই প্রক্রিয়াটা বা সেই সিদ্ধান্তটা এখানে কার্যকর হচ্ছে না। তবে যে সমস্ত কন্টেইনার টার্মিনাল আগামী দিনে বিদেশি কোম্পানির সাথে আমরা দেশের স্বার্থ রক্ষা করে চুক্তি করে মেনটেন্স করতে যাব, সেই সব ক্ষেত্রে এই প্রস্তাবনা যেটা আছে, পরামর্শ যেটা আছে, সেটা বিবেচনা করার সরকার চেষ্টা করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য নজরুল ইসলাম সাতক্ষীরা, আপনি প্রথম সারিতে বসেছেন। সাধারণত প্রথম সারিতে যারা বসে তারা প্রশ্ন করে না, তবু আপনাকে সুযোগ দিলাম, করেন। স্পিকার, আপনাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যারা প্রথম সারিতে আছে আমাদের কিছু প্রশ্ন থাকার কথা, দু একবার দিলে আমরা খুশি হব। আলহামদুলিল্লাহ, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাচ্ছি, চট্টগ্রাম বন্দর দেশের বৃহত্তম বন্দর এবং অনেক পূর্ব থেকে এই কার্যক্রম করে আসছে, দেশের অর্থনৈতিক ভূমিকা পালন করে আসছে। যখন যে গভর্নমেন্ট আসে ওই বন্দরের দিকে নজর দেওয়া হয়, উন্নয়নের কাজ করা হয়। আজকেও আমরা শুনলাম অনেক উন্নয়নের কথা, আলহামদুলিল্লাহ। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরেকটি বন্দর আছে, মংলা বন্দর, মংলা পোর্ট আমরা বলে থাকি। এই মংলা পোর্টটি কিন্তু আভ্যন্তরীণ আমদানি রপ্তানিতে এবং বিশেষ করে খুলনা বিভাগ, রংপুর, রাজশাহী বিভাগ, এই এলাকার জনগণের মাঝে খাদ্যশস্য বিতরণে, অন্যান্য সামগ্রী বিতরণে অনেক ভূমিকা পালন করে। কিন্তু মংলা বন্দরটি যে অবস্থায় আছে সে অবস্থায় পড়ে আছে বলে আমাদের জানা। এই বন্দরের উন্নতির জন্যে মাননীয় মন্ত্রী মহোদয় এই আগামী বাজেট সহ আগামীতে কোনো বড় পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। তিনি একটি উপযুক্ত এবং সময়োপযোগী প্রস্তাবনা করেছেন। মোংলা বন্দর একটি ক্রিয়াশীল বন্দর, ফাংশন করছে, কিন্তু এটার সক্ষমতা বাড়ানো সম্ভব। চীনার একটি প্রতিষ্ঠান এখানে আরো 3টি জেটি নির্মাণ করছে, সেই 3টি জেটি যদি নির্মাণ করা হয়ে যায় মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে। মোংলা বন্দরের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে ওই নোয়াপাড়া পোর্ট যেটা আমাদের আছে, নৌপোর্ট, এবং ওই খুলনা বিভাগ, ফরিদপুর বিভাগ, এই অঞ্চলের মালামাল অথবা আমদানিকারকরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে অল্প দূরত্বে মোংলা পোর্টে মাল খালাস করে অথবা রপ্তানি করার জন্য ব্যবহার করতে পারেন। সে ব্যাপারে ওই অঞ্চলের উদ্যোক্তা বা ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। যদি চীনের অর্থায়নে যে যেটিগুলি স্থাপন হচ্ছে সেটা যদি সম্পন্ন হয়, ওখানে কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে, সেটাও যদি শেষ হয়, তাহলে মোংলা বন্দরের মালামাল খালাস, আমদানি রপ্তানির গতি অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারও ইতিমধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে রেল লাইনটাও যুক্ত করা হয়েছে আপনার খুলনা থেকে মোংলা হয়ে, যশোর হয়ে ঢাকায় আসার ক্ষেত্রে। আমরা মনে করছি যে মোংলা বন্দরে এবছর এই পর্যন্ত 110 কোটি টাকা রাজস্ব ইতিমধ্যে সরকার কিন্তু আপনার পেয়েছে এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, অনতিবিলম্বে সেটা বাস্তবায়ন হলে এই বন্দর আমদানি রপ্তানির ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 287, মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুল ইসলাম বুলবুল, 45, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছ থেকে আমি জানতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের এক অনন্য সাংস্কৃতিক সম্পদ গম্ভীরাকে ইউনেস্কোর ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ হিসাবে, অর্থাৎ বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাইতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা বা করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী।
ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় প্রশ্ন উত্থাপনকারী মোহাম্মদ নুরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য। ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ইতোমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ইনভেন্টরিতে তালিকাভুক্ত হয়েছে তালিকা নম্বর 6, যা এর সঙ্গে সংযুক্ত করা হলো। ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে নমিনেশন ফাইল পৃষ্ঠা 2-এ এই প্রশ্ন উত্তরে পৃষ্ঠা 2-এ এবং 3-এ সংযুক্ত আছে, 3-এর প্রথমার্ধে। বাকি উত্তরটি পঠিত বলে গণ্য করা হোক। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংস্কৃতি মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে ইতিমধ্যে জাতীয় তালিকাভুক্ত করা হয়েছে এবং ইউনেস্কোর তালিকাভুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমি যে প্রশ্নটি করতে চাই যে এদেশের অধিকাংশ মানুষের বিশ্বাস, বোধ, দৃষ্টিভঙ্গি এবং দেশাত্মবোধের ভিত্তিতে এদেশের সংস্কৃতিকে ঢেলে সাজানোর জন্য বর্তমান সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের সমাজে সংস্কৃতি যে আমাদের জাতির সোল অফ এ নেশন, আমাদের জাতির আত্মা, এবং এই সংস্কৃতিকে আমরা নানা বৈচিত্র্যকে, এখানে পাহাড়ি সংস্কৃতি, সমতলের সংস্কৃতি, এখানে আপনার বিভিন্ন জাতি গোষ্ঠী সংস্কৃতি, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংস্কৃতি আছে, সেখানে তাদের মানে ভাষা, সাহিত্য, সংস্কৃতি সব কিছুকে এই যে বৈচিত্র্যের মাঝে আমরা একটা ঐক্য আনার চেষ্টা করছি। আমরা সমাজে বিভিন্ন আদর্শের মানুষ থাকতে পারে, বিভিন্ন মতের লোক থাকতে পারে, বিভিন্ন চিন্তার লোক থাকতে পারে, কিন্তু এই বৈচিত্র্যকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা জাতি হিসেবে আমাদের জাত্যাভিমান নিয়ে যে আমরা উঠে দাঁড়াতে চাই, তাহলে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। আমাদের এখানে বর্তমানে যে ভয়াবহ মাদকদ্রব্য যেটা যে সবল এনেছে, এই মাদক থেকে মানে বাঁচার জন্যে আমাদের তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রীদেরকে মানে কচিকাঁচা ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হলে কিভাবে আমরা করব, মাননীয় প্রধানমন্ত্রী তার মানে প্রশ্ন উত্তর পর্বে তিনি এটা বলেছেন। এর সাথে আমি আরও বলতে চাই, এর সাথে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নানামুখী স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং আগামী 2-3 দিনের মধ্যেই বর্ষব্যাপী আমরা এই পরিকল্পনা আমরা শুরু করতে যাচ্ছি। সেদিক দিয়ে আমরা মানে আমরা মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই, তিনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই সময় উপযোগী করেছেন বলে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আমির হামজা, কুষ্টিয়া 3। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সাংস্কৃতিক রাজধানী হিসাবে কুষ্টিয়া সারা বাংলাদেশ সহ বিশ্বে একটা পরিচিত। আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত কথা প্রধানমন্ত্রী সহ মন্ত্রণালয়গুলো চেষ্টা করে যাচ্ছে, আমার প্রশ্ন, কুষ্টিয়ার লালন শাহের মাজার এটা কি মানে মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সাংস্কৃতির নামে যে কাজগুলো হয় এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানা প্রশ্ন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। শুধু কুষ্টিয়ার লালন শাহের সেই স্মৃতি ঘটিত সেই এলাকায় নয়, সারা বাংলাদেশে
আমাদের পরিকল্পনা রয়েছে সারা বাংলাদেশে আমরা মাদকের বিরুদ্ধে আমাদের সরকারের যে পরিকল্পনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে, সেটা আমরা সারা বাংলাদেশকে আমরা মাদকমুক্ত করতে চাই। এখন মাদকমুক্ত করার জন্য ব্যাপক পরিকল্পনা আমাদের আছে। আপনারা খেয়াল করে দেখেছেন, মাদকমুক্ত তখনই হবে যখন একটা সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে আমাদের গ্রামাঞ্চল, এবং গ্রামাঞ্চলের 90% লোক এখানে গ্রামে বসবাস করে, তারা হচ্ছে কৃষক। এক সময় চীনের মাও সেতুং বলেছিলেন যে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমোতে দাও। সমস্ত মানুষ আফিন খেয়ে ঘুমোতো, ওরা যখন জাগবে তখন সব কিছু তছনছ করে ফেলবে। আজকে বাংলাদেশে গত 18 বছর যে ঘনতম স্বাচ্ছন্দ্য অন্ধকার যুগ গিয়েছে, সেই অন্ধকার যুগে এই মাদক দ্রব্যকে ব্যাপক বিস্তার লাভ করেছে। তখন সংসদ সদস্য, অনেক মন্ত্রীরা পর্যন্ত, অনেক রাজনৈতিক নেতা এবং সমাজে বড় বড় সেই কর্মীরা, তারা পর্যন্ত এই মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। এই মাদক ব্যবসার সমস্ত মানুষ এই দেশে অপসংস্কৃতি, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এই সমস্ত সংস্কৃতি আমাদের গোটা জাতির চেতনাকে ধ্বংস করে ফেলেছিল। এই যুব সমাজকে ধ্বংসের পরিকল্পনা একদিকে, অন্যদিকে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক 97% পাশ করাতে হবে, এই ছিল 8% পাশ করতে হবে, এই ছিল ব্যবস্থা। অতএব শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে ধ্বংস করে একটা অন্ধকার যুগের যে ছিল, সেখানে আমরা সেই যুগের অবসান ঘটিয়ে আমাদের সরকার প্রধানের যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ, শহীদ জিয়ার পথে আমরা একটা নতুন বাংলাদেশ, একটা নবজাগরণ আনতে চাই। এই নবজাগরণের আলো আমরা সমস্ত মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই, এবং এভাবে আমরা শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশের তরুণ সমাজকে এই অন্ধকার যুগ থেকে ফিরিয়ে এনে আমরা আমাদের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে, শুধুমাত্র অর্থনীতি পারে সমাজকে পরিবর্তন করে দিতে, এবং তার সাথে সাথে এই যে উপরিকাঠামোগত যে সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধ, রাজনীতি, আইন কাঠামো, এগুলো যুক্ত করে আমরা একটি নতুন জাগরণ আনতে চাই আমাদের দেশে। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাধবী মার্মা, মহিলা আসন 34। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামের যে আমাদের 11টি জাতিগোষ্ঠী আছে, আমরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি যারা আমরা পালন করে আসি, বাংলাদেশেই আছে, যেটা আমাদের বান্দরবানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ট্রাইবাল সাংস্কৃতিক ইনস্টিটিউশন বা উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউশন বলে একটা আছে, যেটা পরবর্তীতে নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউশন নামে পরিচিত হয়ে গেছে। এবং এখানে যে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো চালু আছে এবং ভাষার চর্চার যে কার্যক্রম চালু আছে, সেটা খুবই অপ্রতুল এবং খুবই ধীর গতিতে চলছে। তো আমার মাননীয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে গিয়ে এই কার্যক্রম গতিশীল করার জন্য ওনার আরো ভবিষ্যতে কোন রকম কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন উত্থাপনের জন্য। আমাদের পাহাড়ে এবং সমতলে সাংস্কৃতিক কর্মকাণ্ড একইভাবে সমানভাবে পরিচালিত হচ্ছে, এবং পাহাড়ের সংস্কৃতি যে নানা বৈচিত্র্যে ভরা যে সংস্কৃতি, তার জন্য আমরা 3টি পাহাড়ি অঞ্চল, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি, এছাড়া কক্সেস বাজার এই সহ প্রায় 16টি স্থানে আমাদের ইনস্টিটিউট রয়েছে। সেখানে আমরা যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এদের জন্য 16টি ইনস্টিটিউট আছে, এবং সেখানে আমরা এই কর্মকাণ্ড পরিচালনা করছি। তাদের সংস্কৃতির যে নানামুখী ইয়েতে তাদের আহার, তাদের পরিচ্ছদ, তাদের খাদ্যদ্রব্য, তাদের গান বাজনা, তাদের নৃত্যকলা, এবং এর সাথে সমতলের এটাকে সমন্বয় করে আমরা একটা অভিন্ন জাতি গঠনের যে পরিকল্পনা, যেটা আমাদের অভিন্ন জাতি গঠন এবং জাতিসত্তার অগ্রগতি, সেটা আমরা করতে চাই। এই জন্য পাহাড়কে কখনোই আমাদের সরকার এটা আলাদা করে দেখে না। পাহাড় আমাদের বরং আমাদের অনেক শিক্ষা দিতে পারে। পাহাড়ে এক সময় সাঁওতাল বিদ্রোহ হয়েছে, পাহাড়ে এক সময় নানা ধরনের সংগ্রাম ঐতিহ্য ছড়িয়ে আছে।
যে তারা তাদের জাতিসত্তা উন্নয়নের জন্য, জাতীয় স্বাধিকার রক্ষার জন্য, আমাদের স্বাধীনতা সংগ্রামে পাহাড় এবং সমতলের নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংগ্রাম কখনো অভিন্ন করে দেখার মতো বিষয় নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি, এবং সেই জাতীয়তা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে ভিত্তি, সেটা হচ্ছে আমাদের ডিউটি হচ্ছে টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইকোনমি, এবং সেটাই আমরা করে চলেছি। আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ। তারকা চিহ্নের প্রশ্ন 288, মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দরকার চিহ্নিত প্রশ্ন মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী বরাবর। আমার প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামের বাঁশখালী হেলথ কমপ্লেক্স সহ আমার নির্বাচনী উপজেলার হেলথ কমপ্লেক্স সহ দেশের সকল হাসপাতাল সমূহে কুকুর কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নেবেন কিনা? মাননীয় মন্ত্রীর কাছে আমার এই প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মিস্টার স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব স্পিকার, কুকুরের কামড়ানো থেকে জলাতঙ্ক নামের একটি রোগ হয়, যেই রোগটি বড় নির্মম, বড় নির্দয়, যার হাত থেকে মানুষ পৃথিবীতে কোনো ওষুধ খেয়ে বাঁচতে পারে না। এমনকি জীবনের শেষ মুহূর্তে একটু পানি চাইলেও ডাক্তার অথবা পিতামাতা বা আত্মীয় স্বজন কেউ তার কাছে যায় না। সেই রোগটি থেকে কামড়ানোর পর বেঁচে থাকার একমাত্র লক্ষণ ভ্যাকসিন দেওয়া। বিগত ফ্যাসিস্ট সরকার। মাননীয় মন্ত্রী, যে নিয়ম হলো যে আপনি যে উত্তর দিয়েছেন সেটাই পড়বেন, সেটাই পড়তেছি। মাননীয় স্পিকার, বাকি কথা পরে যখন প্রশ্ন করবে তখন বলতে পারবেন। এখানে আপনার উত্তরে ফ্যাসিস্ট সরকার এবং বিগত কেয়ারটেকার সরকার সেই ভ্যাকসিনটির কোনো স্টক রেখে যায় নাই। আমরা শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এবং নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্স সহ দেশের সকল হাসপাতাল সমূহে কুকুরে কামড়ানোর প্রতিষেধক অর্থাৎ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং এ পর্যন্ত সারা দেশব্যাপী 1,39,675 মাল্টিপ্লাইড বাই 4 অর্থাৎ 1,05,58,700 ডোজ কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে, এবং এখনো কুকুরে কামড়ানোর ভ্যাকসিন অব্যাহতভাবে সরবরাহ করা হচ্ছে। মাননীয় স্পিকার, উল্লেখ্য, বর্তমানে আজকে পর্যন্ত 10/6/2026 পর্যন্ত বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন ARV মজুত আছে 50 ডায়াল অর্থাৎ 200 ডোজ। আমরা শুধু এখানে থেমে থাকিনি মাননীয় স্পিকার। কুকুরে যদি শরীরের উপর অংশে কামড়ায়, তার লালার যে ব্যাকটেরিয়াটা সেন্ট্রাল নার্ভাসে তাড়াতাড়ি চলে মৃত্যু হয়ে যায়। সেই কারণে আমরা বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন, যাহা শরীরের উপরের অংশে কামড়ালে তড়িৎ অ্যান্টিবডি তৈরি করার জন্য ব্যবহার করতে হয়, তার মজুত এই বাঁশখালীতে 65 ডায়াল ভায়েল বা 260টি ডোজ সরবরাহ করা হয়েছে। এভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে এগুলি সরবরাহ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ জহিরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, জলাতঙ্ক রোগ হচ্ছে একটি ভাইরাল রোগ, যা মানুষকে যেমন আক্রান্ত করে তেমনি ভাবে অন্যান্য প্রাণীদেরকেও আক্রমণ করে। এজন্য জীবন রক্ষাকারী অ্যান্টি রেবিস ভ্যাকসিন যেটা রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমরা যা সরবরাহ পেয়েছি, এটা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য পরিমাপ নয়, এটা আমি মনে করি জনস্বাস্থ্যের একটি ডিউটি বটে, এটা অন্যতম একটি দায়িত্ব। এজন্য এই 0 এবং 7 ডে, 28 ডে, 28 ডে, 21 ডে 3-4টা ডোজ দিতে গেলে
আমার মনে হয় মিনিমাম 1000 টাকা একজন ব্যক্তির খরচ হয়। এই মারাত্মক মরণ ব্যাধি যা কামড়ের সাথে সাথে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হয়, এই মারাত্মক এই ভ্যাকসিন, এই রোগের ভ্যাকসিন সরবরাহ এটা কন্টিনিউ থাকবে কিনা। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকতে খুবই কষ্ট পেয়েছিলাম, বারবার ফান্ড ক্রিয়েট করে করে মানুষকে সেবাগুলো দিতে হয়েছিল। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সকল হসপিটালে যেহেতু জনস্বার্থে জনস্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে এই ভ্যাকসিন সরবরাহ কন্টিনিউ থাকবে কিনা, একইভাবে আমাদের লাইভ স্টক অফিসারের কাছে প্রাণী সম্পদ কর্মকর্তা। মাননীয় স্পিকার স্যার, আমরা এরই মধ্যে উনি যেটা বলেছেন ডোজের সম্বন্ধে 0 আওয়ার থেকে 18 আওয়ার পর্যন্ত 18 দিন পর্যন্ত মানুষের পরপর 4টা ডোজ দিতে হয়। আমরা মাননীয় স্পিকার এরই মধ্যে সারা বাংলাদেশের 3 স্তরে আমরা স্টক রেডি রেখেছি। শুধু এটার না, প্রত্যেকটা ভ্যাকসিনের প্রত্যেকটা উপজেলা লেভেলে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন আমরা রেখেছি অ্যান্টি রেবিস। আমাদের জেলাগুলিতে স্টক রাখা হয়েছে। শুধু তাই না মাননীয় স্পিকার, আমাদের পরিষ্কার নির্দেশনা রয়েছে যদি কোনো উপজেলায় দেখা যায় মাত্রাতিরিক্ত রোগী আসে এবং স্টক শেষ হয়ে যায়, পাশের উপজেলা থেকে ইমিডিয়েটলি ইউএইচএফদের কালেক্ট করতে হবে। সেটারও যদি শেষ হয়ে যায় জেলা থেকে নিবে। জেলার যদি শেষ হয়ে যায় ডিসি সাহেব এট দ্য স্পট সেই ভ্যাকসিন কিনে দিবে, যতক্ষণ না পর্যন্ত আমরা সেন্ট্রাল থেকে সিএমএসডি থেকে ভ্যাকসিন সরবরাহ না করি। 4 স্তরে আমরা মজুত রেখেছি। ইনশাল্লাহ মাননীয় সংসদ সদস্যকে নিশ্চয়তা প্রদান করতেছি, এই আশ্বিন মাসের কুকুরে বেশি কামড়ালেও আল্লাহর রহমতে আমাদের ভ্যাকসিনের কোনো অভাব হবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।